আপনাকে মেইনলি তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। একটা হলো কে উৎসকর্তন করবে, কোন কোন ক্ষেত্রে উৎসকর্তন করতে হবে, আর কোন কোন ক্ষেত্রে উৎসকর্তন করতে হবে না। তাহলে আপনার ভিডিএস নিয়ে আর কোনো টেনশন থাকবে না। উৎসকর্তনের ইস্যুটা ক্রেতার সাথে সংশ্লিষ্ট, বিক্রেতার সাথে সংশ্লিষ্ট। তো এই ফ্লোচার্ট দিয়ে আমি তৈরি করছি, ফ্লোচার্ট দেখলে আপনারা কিন্তু বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। ভ্যাটের সিম্পল সিস্টেম হলো আপনি বা যে কোনো ক্রেতা একটা পণ্য ক্রয় করলে ওই পণ্যের যে ভ্যাটটা হয় আরোপিত হয়, সেই ভ্যাটটা সে বিক্রেতার কাছে দিয়ে আসবে পণ্যের মূল্যের সাথে। বিক্রেতা তাকে একটা মূসক চালান দিবে, আর ওই ভ্যাটটা বিক্রেতা সরকারি কোষাগারে জমা দেবে। ধরেন আপনি একটা সুপার শপ থেকে একটা শ্যাম্পু কিনলেন, এটার উপরে যে ভ্যাটটা হয় সেই ভ্যাটটা আপনার ওই মূল্যের সাথেই আপনি পরিশোধ করে দিবেন সুপার শপকে। বা ধরেন আড়ংয়ের থেকে যখন আপনি একটা শার্ট কিনেন, তখন এইটার উপরে যে ভ্যাট আছে 10%, 10% ভ্যাটও কিন্তু তারা রেখে দিচ্ছে মূল্যের সাথে। তো ওই ভ্যাটটা কিন্তু আপনি ওই প্রতিষ্ঠানের কাছে দিয়ে আসলেন, ওই প্রতিষ্ঠান সে সরকারি কোষাগারে জমা দেবে। এটা হলো ভ্যাটের সিস্টেম। কিন্তু এর একটা ব্যতিক্রম হলো ভিডিএস, ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স। সেটা কি? আপনি একটা উপকরণ কিনলেন, কেনার ক্ষেত্রে ওইটার উপরে যে ভ্যাটটা হয় সেই ভ্যাটটা আপনি বিক্রেতাকে দিলেন না দিয়ে ওই ভ্যাটটা আপনি নিজে রেখে দিলেন, আপনি সরকারি কোষাগারে জমা দিলেন। এইটাকে বলা হচ্ছে ভিডিএস, ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স। বুঝতে পারছেন? নর্মাল প্রক্রিয়ায় ভ্যাটটা জমা দেয় বিক্রেতা, আর ভিডিএসের বেলায় ভ্যাটটা জমা দেয় ক্রেতা। বুঝছেন কি না? এখানে আপনাকে মেইনলি তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। একটা হলো কে উৎসকর্তন করবে, কোন কোন ক্ষেত্রে উৎসকর্তন করতে হবে, আর কোন কোন ক্ষেত্রে উৎসকর্তন করতে হবে না। এই মোটা দাগে যদি আপনি তিনটা জিনিস মাথায় রাখেন, তাহলে আপনার ভিডিএস নিয়ে আর কোনো টেনশন থাকবে না। আচ্ছা, এখন আমরা আসি যে ধারা 2 উপধারা 21, এখানে উৎসকর্তনকারী সত্তার তালিকা আছে। কারা উৎসকর্তনকারী সত্তা, মানে কাদেরকে উৎসকর্তন করতে হবে, বাধ্যবাধকতা কাদের উপরে। একটা হলো সরকারি সত্তা, আমি এখানে একটু সংক্ষেপে লিখছি, ওখানে আর একটু বিস্তারিত আছে। সরকারি সত্তা বলতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, কর্পোরেশন, সরকারের যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে না, যেমন যমুনা অয়েল, এগুলোও কিন্তু সরকারি প্রতিষ্ঠান। আচ্ছা, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোকেই উৎসকর্তন করতে হবে। মাধ্যমিক ও তদূর্ধ্ব শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইউনিভার্সিটি, এই ধরনের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো উৎসকর্তন করবে। লিমিটেড কোম্পানি হলে উৎসকর্তন করতে হবে। আর যেসব প্রতিষ্ঠান 10 কোটি টাকা টার্নওভার যুক্ত, মানে যার টার্নওভার 10 কোটি টাকার উপরে, বাৎসরিক টার্নওভার, তাদেরকে উৎসকর্তন করতে হবে। কোন কোন ক্ষেত্রে উৎসকর্তন করতে হবে না, এটা একটু আমরা দেখি। এটা আছে আপনার উৎসে মূসক কর্তন আদায় বিধিমালার বিধি 5। এই বিধি 5-এ বলা আছে কোন কোন ক্ষেত্রে উৎসে মূসক করার প্রয়োজন নাই। আচ্ছা, 1 নম্বরে আছে উৎপাদনকারী যদি 15% হারে বা হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট কর উল্লেখপূর্বক কর চালানপত্র 6.3 ইস্যু করে, তাহলে উৎসকর্তন করতে হবে না। এখানে কিন্তু উৎপাদনকারী মানে ম্যানুফ্যাকচারার, ব্যবসায়ী জন্য নয় কিন্তু এই বিধানটা আছে ম্যানুফ্যাকচারার। কোনো ম্যানুফ্যাকচারার যদি মূসক 6.3 দেয়, তাহলে উৎসকর্তন করতে হবে না। তার পণ্যের ট্যাক্সের হার, ভ্যাটের হার 15% হোক, বা হ্রাসকৃত হার 5%, 2% হোক, বা সুনির্দিষ্ট কর হোক, যাই হোক, তার ভ্যাটের হার যেটাই হোক, ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠান যদি 6.3 ইস্যু করে, তাহলে সেই ক্ষেত্রে উৎসকর্তন করতে হবে না। আচ্ছা, ব্যবসায়ী 15% হারে কর চালানপত্র ইস্যু করলে, জি বলেন। স্যার, আমার এখানে একটু ছোট্ট একটু প্রশ্ন। হ্যাঁ, মানে আপনি যার কাছে বিক্রি করতেছেন সে ভিডিএস কেটে রাখতেছে, সেটা বলতেছেন? জি স্যার, জি স্যার। তো আপনি তাকে আইন দেখাবেন যে আপনি তো ভিডিএস
কাটা আপনার না, আইনগত বাধ্যবাধকতা নাই। তাহলে যার কাছে বিক্রি করছেন সে আপনার কাছ থেকে ভিডিএস কেন নিবে, কাটবে? আর ভিডিএস যদি আচ্ছা ভিডিএস যদি কাটেও তাতে তো প্রবলেম নাই, সে আপনাকে তো সনদ দিবে, সেই সনদটা তো আপনি আবার রাষ্ট্রের সমন্বয় করে দিবেন, আপনার তো আর্থিক কোনো ক্ষতি নেই তাতে। না স্যার, আর্থিক ক্ষতি নাই, সনদও দেয়। হ্যাঁ, আমাদের স্যার সনদ হয়তো জমাও দেয়, কিন্তু স্যার এইখানে কথাটার সঙ্গে স্যার মিলে না যে 15% চালান কাটলে পরে ভিডিএস। শুধু 15% বলে না তো, উৎপাদনকারী 15% হোক, 5% হোক, 10% হোক, 7.5% হোক, যাই হোক, বা সুনির্দিষ্ট কর হোক, আর চালান ইস্যু করলে সেখানে আর উচ্চকর্তন করতে হবে না। হ্যাঁ, 1 নম্বরে এটা হলো উৎপাদনকারীর জন্য এই বিধান, সে যে হারেই পণ্য সেল করুক ওখানে উচ্চকর্তন করতে হবে না। আচ্ছা 2 নম্বর দেখেন, ব্যবসায়ী যদি 15% হারে কর চালানপত্র 6.3 ইস্যু করে তাহলে এখানে উচ্চকর্তন করতে হবে না। ট্রেডার যারা আছে তারা যদি 15% হারে পণ্য সেল করে এবং সে যদি মূসক চালান দেয় তাহলে উচ্চকর্তন করতে হবে না। কিন্তু ট্রেডার যদি 7.5% হারে মূসক চালান দেয় তাহলে কিন্তু উচ্চকর্তন করতে হবে। আচ্ছা, বিধি 3-এর উপবিধি 1-এ বর্ণিত সেবা ব্যতীত অন্য কোনো সেবার ক্ষেত্রে। আচ্ছা, এটা হলো যে এই বিধিমালার বলছি একটা সেবার তালিকা আছে, ওই সেবার তালিকায় যে সেবাগুলো উল্লেখ আছে সেগুলোতে উচ্চকর্তন করতে হবে। তো ওই তালিকার বাইরে যে সেবাগুলো আছে সেই ক্ষেত্রে আপনাকে উচ্চকর্তন করতে হবে না। ওই তালিকাটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, জ্বালানি তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল বিল, এইগুলোর বিলের উপরেও আপনাকে উচ্চকর্তন করতে হবে না। আচ্ছা, প্রথম তফসিলে উল্লেখিত পণ্য বা সেবা সরবরাহ এবং শূন্যহার বিশিষ্ট সরবরাহ। প্রথম তফসিলে হলো অব্যাহতিপ্রাপ্ত পণ্য, অর্থাৎ অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের উপরেও আপনাকে উচ্চকর্তন করতে হবে না। আর যদি শূন্যহার বিশিষ্ট হয়, শূন্যহার বিশিষ্ট মানে হলো রপ্তানি বা প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে উচ্চকর্তনের বাধ্যবাধকতা নেই। আচ্ছা, 6 নম্বরে দেখেন, বিজ্ঞাপনী সংস্থা, টেলিভিশন, অনলাইন সম্প্রচার ইত্যাদি আরও কিছু আছে, সেবা আছে এই ধরনের আর কি, বিজ্ঞাপনী সংস্থা টাইপের। তো এরা যদি মূসক 6.3 ইস্যু করে এবং সেই মূসক 6.3-তে যদি রাজস্ব কর্মকর্তা অথবা সহকারী রাজস্ব কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করা থাকে তাহলেও উচ্চকর্তন করতে হবে না। এখানে আবার একটা শর্ত যোগ করে দেওয়া হয়েছে, বিজ্ঞাপনী সংস্থা, টেলিভিশন, অনলাইন সম্প্রচার, বিজ্ঞাপনী সংস্থার আলাদা বিজ্ঞাপন সংস্থা থাকতে পারে অথবা পত্রিকা বিজ্ঞাপনী সংস্থার ভিতরে ইনক্লুড হতে পারে। তো এরা যদি আপনাকে মূসক 6.3 দেয় এবং সেই মূসক 6.3 যদি রাজস্ব কর্মকর্তা বা সহকারী রাজস্ব কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করা থাকে তাহলে উচ্চকর্তন করতে হবে না। আসবাবপত্রের উৎপাদক। আচ্ছা, আসবাবপত্রের উৎপাদক মানে হলো ফার্নিচার যারা বিক্রি করে, এরা যদি 15% হারে মূসক চালান দেয়, এখানে উৎপাদক বলছে, বিক্রি না, মানে যারা ফার্নিচার উৎপাদন করবে তারা যদি 15% হারে মূসক চালান দেয় এবং সেই চালান যদি রাজস্ব কর্মকর্তা বা সহকারী রাজস্ব কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করা থাকে তাহলে আপনার উচ্চকর্তন করতে হবে না। ইএফডি, এসডিসি ডিভাইসের চালানের ক্ষেত্রে, ইএফডি চালানের যে ইস্যু চালানটা ওইখানে আপনাকে উচ্চকর্তন করতে হবে না। ব্যবসায়ীর নিকট হতে দেশীয় ঔষধ ক্রয়। আচ্ছা, আপনার যদি ব্যবসায়ীর কাছ থেকে ঔষধ ক্রয় করেন, ঔষধের যে ভ্যাট ওটার উপরেও আপনাকে উচ্চকর্তন করতে হবে না। এই ক্ষেত্রগুলোতে আপনাকে উচ্চকর্তন করতে হবে না। আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার, কোশ্চেনটা হলো যে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে র ম্যাটেরিয়াল পারচেজের ক্ষেত্রে হচ্ছে যে মূসক অব্যাহতি আছে। এখন আমরা যে প্রতিষ্ঠানের কাছ থেকে যদি এরকম হয় আনরেজিস্টার্ড কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কিনি, যাদের তারা কোনো মূসক দেয় না আর কি, ধরেন নর্মাল একটা দোকান থেকে কোনো একটা পার্টস কেনা লাগলো যেটা হচ্ছে যে আমাদের আরএম হিসেবে ওইটা প্রোডাকশনে ব্যবহৃত হবে, সেটা আমাদের অব্যাহতি থাকার কারণে ওরা কোনো প্রকার 6.3 কোনো কিছু ইস্যু করে না, সেক্ষেত্রে ভ্যাটের ট্রিটমেন্টটা কিরকম হবে? ভ্যাটের ট্রিটমেন্ট আপনাকে ওই ক্ষেত্রে 10% উচ্চকর্তন আপনার পকেট থেকে জমা দিতে হবে, মিনিমাম 10% আর কি। হ্যাঁ, এটা হলো আপনার শাস্তি, আপনারা আরও 15% আরোপ করলেও কিছু বলার নাই। ভ্যাট অফিস যদি বলে যে আপনাকে এখানে 15% দিতে হবে তাও বলতে পারে, কিন্তু ভ্যাট অফিস আসলে একটু মায়া দেওয়া আছে তাদের কিছুটা, হলো তারা 10-15% আরোপ করে না, 10% আরোপ করে।
বিষয়টা আমি আচ্ছা, আরেকটু এখন আপনাকে হ্যাঁ clear বিষয়টা করি, নিয়ে সেটা আমি হলো একটু আমাদের আমি ক্লিয়ার করতেছি। আপনার উপকরণ ক্রয় অব্যাহতি কেন আপনার জন্য বলেন তো, আমাকে একটু ব্যাখ্যা দেন। জি আপনি কি শতভাগ রপ্তানিকারক? না, শতভাগ রপ্তানিকারক না, আমরা আইটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে আমাদেরকে গভর্নমেন্ট হচ্ছে যে উপকরণ উপকরণ ক্রয়ের ক্ষেত্রে হচ্ছে যে এই কি 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 ভ্যাটের প্রতিষ্ঠান অব্যাহতিটা হিসাবে? দিচ্ছে আর আমি কি। বুঝি নাই শব্দটা। আইটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্যার। আচ্ছা, আইটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আচ্ছা ঠিক আছে। তো আপনাকে সরকার অব্যাহতি দিছে, এই জন্য তো আপনাকে আইন মেনে নিতে হবে, মেনে চলতে হবে। আপনার সরকার আপনাকে একটা সুবিধা দিচ্ছেন, আপনি যদি আইন না মানেন তাহলে কি সেই সুবিধা পাবেন আপনি? এখন হ্যাঁ, এখন আমি হচ্ছে স্যার আমি অনেক বলি, ক্ষেত্রে আমি ব্যাখ্যাটা শেষ করি। জি এখন আপনাকে আইনের শর্ত দিছে, মানে আইনে বলছে যে আপনাকে অব্যাহতি দেওয়া হলো, সেখানে কিছু শর্তও আছে। আপনার শর্ত কি? আপনি অনিবন্ধিত প্রতিষ্ঠানের কাছ থেকে কিনতে পারবেন না, বুঝতে পারছেন? জি জি অবশ্যই মূসক চালান যদি কেউ না দেয় তার কাছ থেকে আপনি পণ্য গ্রহণ করবেন না, এরকম আইনে বলা আছে কিনা? আপনার বিডিএস এর যে বিধিমালাটা পড়লে আপনার দেখবেন। তো এখন যে যার কাছ থেকে কিনলেন সে নিবন্ধিত না, সে আপনাকে মূসক চালান দেয় না, তাহলে তার কাছ থেকে তো আপনি কিনতেই পারেন না আইনগতভাবে। তো আপনি কি ওই ক্ষেত্রে কর অব্যাহতির দাবি করতে পারেন আপনি আইন না মানলে? না না না, কখনোই না। হ্যাঁ বিষয়টা এটাই আর এটা কি। তো বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো যে জি, আমরা বলেন। যদি মানে কোনো মাধ্যম হয়ে, যেমন একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের মাধ্যম হয়ে একটা টেন্ডারে হচ্ছে যে প্রোডাক্ট সাপ্লাই করবে, তাহলে সেক্ষেত্রে এই মানে কোন প্রতিষ্ঠানের উপরে স্যার ওই ভ্যাট ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হবে? আমার আপনার একটা প্রতিষ্ঠান, আমি আরেকটা প্রতিষ্ঠানের মাধ্যমে একটা থার্ড পার্টিকে আর কি প্রোডাক্টগুলো সাপ্লাই করবো। আপনার চুক্তি তো সেকেন্ড প্রতিষ্ঠানের সাথে, আর সেকেন্ড প্রতিষ্ঠানের চুক্তি ওই থার্ড প্রতিষ্ঠানের সাথে। তো প্রত্যেকের স্টেজে আলাদা আলাদা সংযোজন আছে। আমি বলি প্রত্যেক স্টেজে আপনার সংযোজন আছে। আপনি যখন সেকেন্ড ব্যক্তিকে পণ্য সরবরাহ দিচ্ছেন, সেই সরবরাহ মূল্যের উপরে আপনার ভ্যাট দিবেন। আর ওই সেকেন্ড ব্যক্তি সে যে থার্ড ব্যক্তিকে পণ্য সরবরাহ দিচ্ছে, সেই জন্য সে কিছু বেনিফিট হচ্ছে, তারপর যার একটা সংযোজন হচ্ছে, এইটার জন্য সে ভ্যাট দিবে। হয়তো পণ্যটা সরাসরি আপনার ফ্যাক্টরি থেকে থার্ড পার্টিকে ডেলিভারি দিচ্ছেন, কিন্তু সেকেন্ড পার্টি থার্ড পার্টিকে যে মূল্যে পণ্যটা দিচ্ছে আপনি তো আর সেই মূল্যে দিচ্ছেন না। সেম মূল্যটা সেম থাকতেছে স্যার। সেম থাকবে কীভাবে? সেম থাকবে কীভাবে? আপনি যে মূল্য দিচ্ছেন সেই মূল্যেই যদি সেকেন্ড পার্টি থার্ড পার্টিকে পণ্য দেয়, তাহলে সেকেন্ড পার্টির বেনিফিট কি? এইটা স্যার হচ্ছে যে ইন্টার কোম্পানি হিসাবে মানে আর কি একটা গ্রুপেরই কনসার্ন হিসাবে, ইন্টার কোম্পানি হিসাবে এটা এই কাজটাতে কোনো একটা প্রতিষ্ঠানে ওই প্রতিষ্ঠানের সাথে ওনার চুক্তি হয়েছিল, এখন ওই প্রতিষ্ঠানের ওই প্রোডাক্টটা নাই, তো তার আরেকটা কোম্পানি আছে যে ইন্টার কোম্পানি, তার কাছ থেকে নিয়ে উনি দিচ্ছে। না, এখন যদি এটার সিস্টার কনসার্ন হয়, মানে জি এটার একটা টার্ম আছে, সেটা হলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নাকি, হ্যাঁ সহযোগী প্রতিষ্ঠান, এরকম সহযোগী প্রতিষ্ঠানের আর একটা টার্ম আছে। যদি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য স্থানান্তর হয়, তাহলে সেটার মূল্য নির্ধারণের একটা আলাদা বিধি আছে, বুঝতে পারছেন? এইখানে এত সহযোগী প্রতিষ্ঠান থেকে হয়তো তারা লাভ করতেছে না, কিন্তু এটা তো আর আদর্শ সিচুয়েশন না, স্ট্যান্ডার্ড সিচুয়েশন না। আমরা এখন দেখি যে বিধিমালাতে কোন কোন সেবার উপরে উৎসের কর্তনের বাধ্যবাধকতা আছে, আমরা সেটা একটু দেখি। আমরা এটা আছে আমাদের কোথায়, উৎসে মূল্য সংযোজন কর কর্তন আদায় বিধিমালা 2025 এর বিধি 3 একটা টেবিল আছে, এখানে প্রায় 44টা সেবার তালিকা আছে। এই 44টা সেবার উপরে বিভিন্ন হার দেওয়া আছে, এই হারে আপনার উৎস কর্তন করতে হবে। এখন দেখেন, এই যে এটা এসি হোটেল, এসি হোটেল মানে আছে আবাসিক হোটেল, কিন্তু খাবার হোটেল না। এসি আবাসিক হোটেলের উপরে 15% উৎস কর্তন করতে হবে। নন এসি আবাসিক হোটেলের উপরে 10%, আর রেস্তোরাঁর উপরে 5%। এখানে রেস্তোরাঁ কিন্তু এসি নন এসি কোনো বলা নেই, অর্থাৎ এসি নন এসি যাই হোক, রেস্তোরাঁর সেবা যদি কেউ নেয়, খাবার টাবার কিনে, তাহলে তার উপরে 5% আপনাকে উৎস কর্তন করতে হবে। কিন্তু এখানে কিছু আবার এক্সেপশন দেওয়া আছে, অর্থাৎ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তালিকাভুক্ত 3 তারকা বা তদূর্ধ্ব অর্থাৎ 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেল বা মদের বার আছে এরকমের যদি রেস্টুরেন্ট হয় সেটার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। অর্থাৎ ওই ধরনের রেস্তোরাঁ যদি হয় 3 স্টার 4 স্টার রেস্তোরাঁ তাহলে সেইখানে কিন্তু উচ্চকর্তন করতে হবে না, ওরা 15% হারে ট্যাক্স দেয় 3 স্টার 4 স্টার রেস্টুরেন্টগুলো। তাহলে 3 স্টার 4 স্টার রেস্টুরেন্ট বা মদের বার এরকমের যে ধরনের রেস্টুরেন্টগুলো আছে এটার উপরে আপনাকে উচ্চকর্তন করার বাধ্যবাধকতা নাই। আর এছাড়া সাধারণ রেস্তোরাঁ এসি হোক নন এসি হোক 5% উচ্চকর্তন করতে হবে। ডেকোরেটার্স ক্যাটারার্স 15%, মোটর গাড়ি গ্যারেজের ওয়ার্কশপ 10%, ডকইয়ার্ড নির্মাণ সংস্থা 10%। এই নির্মাণ সংস্থা মানে হলো ওই যে ঠিকাদার আছে না, রাস্তা রাস্তা বানায়, রাস্তা ব্রিজ কালভার্ট বানায়, বিভিন্ন সরকারি কাজ টাজ করে বা অন্যান্য কাজ টাজ করে, এসে নির্মাণ সংস্থা এরা দিবে 10%। এরা যে কাজ করবে এদের বিলের উপর থেকে 10% উচ্চকর্তন করতে হবে। আচ্ছা, বিজ্ঞাপনী সংস্থা 15%, ছাপাখানা 15%। এই দেখেন বিজ্ঞাপনী সংস্থার কথা বলছে যে তাদের কাছে উচ্চকর্তন করতে হবে, কিন্তু আমরা একটু আগে দেখলাম যে উচ্চকর্তন করতে হবে না, সেখানে কিন্তু বলা আছে বিজ্ঞাপনী সংস্থা যদি মূসক 6.3 দেয় এবং সেখানে যদি রাজস্ব কর্মকর্তা বা সহকারী রাজস্ব কর্মকর্তার সত্যায়িত করা থাকে তাহলে উচ্চকর্তন করতে হবে না। তাহলে দেখেন বিজ্ঞাপনী সংস্থা নিয়ে কিন্তু দুইটা বিধান। আচ্ছা, ছাপাখানার 15%, নিলামকারী সংস্থা 15%, ভূমি উন্নয়ন সংস্থা। নিলামকারী সংস্থা মানে কিন্তু ওই যে নিলামের ক্রেতা না, বা ওই যে দপ্তর নিলাম করতেছে সেই দপ্তর না। নিলামকারী সংস্থা হলে একটা থার্ড পার্টি প্রতিষ্ঠান আছে যারা ওই নিলাম টিলাম আয়োজন করে, সেই প্রতিষ্ঠান। ভবন নির্মাণ সংস্থা হচ্ছে 1 থেকে 1600 ফুট পর্যন্ত যদি হয় ফ্ল্যাট তাহলে 2%, আর 1600 বর্গফুটের উপরে হলে 4.5% ভ্যাট। আর যে কোনো সাইজের পুনঃ রেজিস্ট্রেশন, অর্থাৎ ফ্ল্যাট যদি সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট হয় পুনঃ রেজিস্ট্রেশন হয় তাহলে 2%। ইন্টেন্ডিং সংস্থা 15%। আচ্ছা, এখানে এতগুলো বলবো না। প্লান্ট মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী, আচ্ছা মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী 15%। এটা কিন্তু স্থান স্থাপনা ভাড়া না, স্থান স্থাপনা ভাড়া মানে শুধু জায়গা বা ঘর ভাড়া দেওয়া, আর যন্ত্রপাতি সহ ভাড়া দিলে এটা হলো মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদান 15%। হ্যাঁ, আসবাবপত্রের বিপণন কেন্দ্র, আসবাবপত্র যারা বিক্রি করে তাদের থেকে কিনলে 7.5% উচ্চকর্তন করতে হবে। আচ্ছা, কুরিয়ার সার্ভিস এক্সপ্রেস মেল 15%, কনসালটেন্সি ফার্ম, সুপারভাইজারি ফার্ম, অর্থাৎ আপনারা যারা ভ্যাটের ইনকাম ট্যাক্সের কাজ করেন আপনাদের যে লিগাল বা কনসালটেন্সি ফার্ম এর উপরে কিন্তু 15% ভ্যাট আছে আপনার আয়ের উপরে। আপনি যে বিল করবেন সেই বিলের উপরে 15% ভ্যাট। যোগানদার প্রকিউরমেন্ট প্রোভাইডারের উপরে 10%। এই দেখেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যোগানদারের উপরে আপনার উচ্চকর্তন 10%। সিকিউরিটি সার্ভিস, টেলিভিশন, আইন পরামর্শক, যানবাহন ভাড়া প্রদানকারী, গ্রাফিক্স ডিজাইন, মানব সম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, এটা হলো যারা লেবার টেবার সরবরাহ করে এরকমের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, ট্রেনিংয়ের ব্যবস্থা করে, এদের উপরে 15%। আচ্ছা, এইগুলো মোটামুটি অল্প কিছু পড়লাম, বাকি এটা তালিকা দেখবেন। তো এই সেবাগুলোর উপরে এখানে যে হার আছে এই হারে আপনাকে উচ্চকর্তন করতে হবে। জি বলেন স্যার। এই খাতগুলো কি স্যার কিভাবে এগুলো আয়ত্তে রাখবে স্যার? এগুলো কি মুখস্থ করা সম্ভব? আপনি মুখস্থ করা সম্ভব না। আপনি যখন একটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করবেন এই প্রতিষ্ঠানের সাথে 2-1টা সংশ্লিষ্ট থাকবে, সেটা তো আপনার এই 2-1টা তো মুখস্থ করা কঠিন না, এটা তো আপনি একবার দেখলেই হয়ে যাবে। আর যখন নতুন কোনো ইস্যু থাকবে তখন আপনাকে 4টা মিলাই দেখতে হবে যে এই 4টার ভিতরে আপনার ওই ইস্যুটার সেবাগুলো এই 4টার ভিতরে আছে কিনা। ওকে স্যার। তাহলে দেখেন এই যে 44টা সেবা আছে এই সেবার উপর আপনাকে উচ্চকর্তন করতে হবে। এই 44টা সেবার বাইরে অন্যান্য যে সেবা আছে সেই তার উপরে কিন্তু আপনাকে উচ্চকর্তন করতে হবে না। এগুলো সেবা। আর পণ্যের ক্ষেত্রে কি বলছে যে উৎপাদনকারী যদি 6.3 দেয় তাহলে উচ্চকর্তন করতে হবে না, ব্যবসায়ী যদি 15% হারে চালান দেয় তাহলে উচ্চকর্তন করতে হবে না, তাহলে বাদবাকি অন্যান্য ক্ষেত্রগুলোতে আপনাকে উচ্চকর্তন করতে হবে। উচ্চকর্তনের ইস্যুটা ক্রেতার সাথে সংশ্লিষ্ট, বিক্রেতার সাথে সংশ্লিষ্ট।
তো এই ফ্লোচার্ট দিয়ে আমি তৈরি করছি, ফ্লোচার্ট দেখলে আপনারা কিন্তু বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবেন। যেমন দেখেন, একটা পণ্য বা উপকরণ যখন সরবরাহ করা হয় তখন বিক্রেতা কি করবে, একটা 6.3 ইস্যু করবে, 6.3 সহ সেটা সরবরাহ করবে ক্রেতার কাছে। আচ্ছা, এখন এই পণ্য বা সেবার উপরে যদি উচ্চ কর্তনের বাধ্যবাধকতা থাকে তাহলে ক্রেতা কি করবে, ক্রেতা 6.3-তে উল্লেখিত মূসক উচ্চ কর্তন করবে আর বিক্রেতাকে সরবরাহ মূল্য প্রদান করবে। সরবরাহ যে মূল্যটা এইটা দিবে, অর্থাৎ আপনার 6.3-তে কিন্তু দুইটা মূল্য থাকে, একটা হচ্ছে পণ্যের সরবরাহ মূল্য প্লাস ভ্যাট এবং ভ্যাট সহ মূল্য। তাহলে 6.3-তে যে ভ্যাটটা উল্লেখ থাকবে সেই ভ্যাটটা বিক্রেতার কাছে কিন্তু দিবে না, সে দিবে শুধু পণ্যের সরবরাহ মূল্যটা। তো এখন ক্রেতা যে 6.3-তে উল্লেখিত যে ভ্যাটটা, সেই ভ্যাটটা সে বিক্রেতাকে দিল না, না দিয়ে সে নিজে রেখে দিল। নিজে রেখে কি করবে, নিজে রেখে তার এই উপকরণটা সে দাখিলপত্রে ক্রয় দেখাবে, যদি রেয়াতযোগ্য হয় সে রেয়াতও নিতে পারবে। আর এই যে ভ্যাটটা উচ্চকর্তন করলো, এই উচ্চকর্তৃত্ব মূসকটা সে বৃদ্ধিকারী সমন্বয় করবে। আচ্ছা, বৃদ্ধিকারী সমন্বয় করার পরে সে রিটার্ন জমা দিয়ে দিল। রিটার্ন জমা দেওয়ার পরে সে একটা উচ্চকর্তন সনদ ইস্যু করবে। রিটার্ন জমা দেওয়ার 3 দিনের মধ্যে সে উচ্চকর্তন সনদ ইস্যু করবে। এই উচ্চকর্তন সনদটা তখন সে ক্রেতাকে দিয়ে দিবে, আবার বিক্রেতাকে দিয়ে দিবে। আচ্ছা, আর বিক্রেতা কি করবে, বিক্রেতা এটা 6.3 ইস্যু করে তো বিক্রি করে দিল। বিক্রি করার পরে সে দাখিলপত্রে সে বিক্রয় দেখাবে। বিক্রয় দেখানোর সাথে সাথে সে প্রদেয় যেটা হয় সে প্রদেয় দেখাবে। আচ্ছা, এইটা গেল ওই রিটার্নে। এরপরে যখন সে উচ্চকর্তন সনদ পাবে তখন সে সনদটা হ্রাসকারী সমন্বয় করে দিবে। এখন দেখেন, এটা যদি ওই মাসের ভিতরেই হয় সে ওই মাসের ভিতরে করতে পারে। অর্থাৎ ধরেন পণ্যটা সরবরাহ করছে সে 25 তারিখে, ক্রেতার রিটার্ন জমা দিল 10 তারিখে। রিটার্ন জমা দিয়ে সে উচ্চকর্তন সনদ ইস্যু করে বিক্রেতাকে দিয়ে দিল। বিক্রেতা 12 তারিখে রিটার্ন জমা দিল, সে 12 তারিখের ভিতরে সে উচ্চকর্তনের সনদটা পেয়ে গেল। তাহলে কিন্তু ওই রিটার্নেই সে একবারেই বৃদ্ধিকারী মানে প্রদেয় হয়ে যায়, আবার হ্রাসকারী সমন্বয় হয়ে যায়। যদি সে এই মাসের ভিতরে না পায় তাহলে সে পরের মাসে হ্রাসকারী সমন্বয় করবে। কিন্তু সে যে মাসে 6.3-টা ইস্যু করলো সেই মাসে কিন্তু তাকে প্রদেয় দেখাইতে হবে। তাহলে বিক্রেতা তার এই পণ্যের বিক্রির উপরে যে ট্যাক্সটা আসলো সেটা সে রিটার্নে এখানে প্রদেয় দেখালো। অর্থাৎ এখানে সে সরকারকে এখানে দেয়া লাগতেছে তাকে রিটার্নে। আবার পরে সে উচ্চকর্তন সনদ পাওয়ার পরে সেটা হ্রাসকারী সমন্বয় করে ফেললো। তাহলে এখানে হলো প্রদেয়, এখানে হলো হ্রাসকারী সমন্বয়। তাহলে এটা মাইনাস হয়ে 0 হয়ে গেল আর কি। তাহলে বিক্রেতাকে আর কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না। কিন্তু ট্যাক্সটা দিল কে, এইখানে এই পণ্যের ট্যাক্সটা সে দিল ক্রেতা। আচ্ছা, এখন এটা দেখেন 6.6 উচ্চকর্তন সনদ। আচ্ছা, উচ্চকর্তন সনদ কখন ইস্যু করবে ক্রেতা? উচ্চকর্তন সনদ যে একটু আগে যেটা বললাম যে উচ্চকর্তন সনদ ইস্যু করবে হলো সে পণ্যটা ক্রয় করার পরে সে রিটার্নে এটা বৃদ্ধিকারী সমন্বয় করবে। রিটার্নে বৃদ্ধিকারী সমন্বয় করার পরে রিটার্ন সাবমিট করবে। রিটার্ন সাবমিট করার পরে 3 দিনের ভিতরে সে একটা উচ্চকর্তন সনদ ইস্যু করবে। আর এটা হলো উচ্চকর্তন সনদ। এইটাতে উচ্চকর্তন সনদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এখানে দিবে।